এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, রাজনীতির সাম দাম দণ্ড ভেদে আমি স্বর্ণালী এবং শুভ্রাংশু এই মুহূর্তে রয়েছি। রাজনীতির কথা যখন বলছি তখন রাজনীতি যারা চালাবে অর্থাৎ মন্ত্রী, তাদের কথাও আমরা বলেছি, তাদেরকে এক এক করে আমরা ইন্ট্রোডিউস করেছি। কিন্তু আজকে যিনি রয়েছেন তার হাতে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তর। একটা দপ্তর পার্থ চট্টোপাধ্যায় সামলেছে, একটা দপ্তর অরূপ বিশ্বাস সামলেছে এবং একটা দপ্তরে ব্রাত্য বসুর কালি লেগে আছে। হাউজিং, এমএসএমই মানে গোটা বাংলাকে যে ক্ষুদ্র এবং কুটির শিল্প চালাচ্ছে, এবং তো শিক্ষা, স্কুল শিক্ষা। তো এরকম একজনকে আজকে আমরা স্টুডিওতে নিয়ে আসছি। প্রশ্নগুলো কি কি হবে গেস্ট ইন্ট্রোডাকশনের আগে, স্বর্ণালী? প্রশ্ন তো অনেক লম্বা রয়েছে, আমি জানি না যে এই মুহূর্তে প্রথম বোধহয় একটা দায়িত্ব রয়েছে যে এত কালি ধোবেন কি করে, মানে দপ্তর থেকে এত দপ্তরের এত কালি, কত সাবান, কত কি লাগবে আমার জানা নেই। কিন্তু এই মুহূর্তে যিনি রয়েছেন আমার সঙ্গে, দীপক বর্মন রয়েছেন, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। দীপক দা, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলার স্পেশাল এপিসোড রাজনীতির সাম দাম দণ্ডভেদে। সাম দাম দণ্ডভেদ সবকিছু হয়ে গিয়েছে, ক্ষমতার পরিবর্তন হয়ে গেছে, মানুষ সাম দাম দণ্ডভেদ করে ফেলেছে, মানুষ ডিসিশন নিয়েছে আপনারা রাজ্য চালাবেন, আপনাদের হাতে দায়িত্ব। এখন দপ্তরগুলো পেয়ে প্রথম রিয়াকশন কি ছিল? আগে থেকে জানতেন? না, সারপ্রাইজ, আননোন কোয়েশ্চেন পেপার তার মতো পেয়ে কি মনে হলো? আমাদের কারোর কাছেই কোনো দপ্তরের কোনো খবর ছিল না। আমরা প্রথম যে দপ্তর পেয়েছি, দপ্তর পাওয়ার পরে আমাকে রাতের বেলা জানানো হলো, সেটা একটা অন্য রকমের অনুভূতি। আমি স্ত্রীর সঙ্গে বিষয়টা মানে এটা সম্মানীয় মুখ্যমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে, সিএম অফিস থেকে আমাদের জানানো হলো, আমাকে জানানো হলো। পরদিন উঠে আসবো আর কি, যে কলকাতায় দপ্তরে ঢুকবো। তো সেদিন মোদিজির সময়কালের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি দিনের রেকর্ডটা হয়েছে, 4399 দিন। তো সেই দিন ঐতিহাসিক দিন, আপনার জন্য পার্সোনাল লাইফে ঐতিহাসিক হয়ে গেল, নিজের ক্যারিয়ারে ঐতিহাসিক দিন। বেরিয়ে পুজো দিলাম, পুজো দিয়ে আমি ফ্লাইটে উঠলাম। বিশাল ভিড়, হাজার হাজার লাখ লাখ মানুষ। তো ফ্লাইটে ওঠার পরে যখন কলকাতা এলাম, কলকাতায় 40-50 মিনিট চক্কর কাটলো বিমানটা, নামতে পারছে না, প্রচন্ড ঝড় চলছে। সে আমাকে নিয়ে উড়িয়ে, মানে আমাদের নিয়েই সে উড়ে চলে গেল রাঁচি। তারপর রাত্রি বাগডোগরা থেকে রাঁচি, না, বাগডোগরা থেকে কলকাতার উপর দিয়ে চক্কর কেটে রাঁচি। আচ্ছা, এটা কিন্তু ভালো হেডলাইন হতে পারে। মন্ত্রী মশাই দপ্তর সামলাবার জন্য এলেন, কিন্তু তিনি রাঁচি ভায়া রাঁচি হয়ে এলেন পশ্চিমবঙ্গের দপ্তরগুলোর দায়িত্ব নেওয়ার আগে। পোর্টালগুলো হয়তো করতে পারে। কি কারণে হঠাৎ বিজেপি শাসিত রাজ্য ঝাড়খণ্ডে গেলেন দীপক বর্মন মন্ত্রিসভা পাওয়ার পরে? এটা হতে পারে মন্ত্রিত্বের দায়িত্ব পেয়ে দীপক বর্মন কেন রাঁচিতে? অন্য মানে আছে আবারটা। তো যাই হোক, এবারে পরের দিন অর্থাৎ গতকাল আমি দপ্তরে ঢুকলাম। দপ্তরে ঢুকে যেটা হয়, একটা ফার্স্ট হানিমুন পিরিয়ড, শুভেচ্ছা, বড় বড় ফুলের তোড়া, এগুলো সব হলো, এখনো চলছে। এখনো পর্যন্ত দপ্তরের অন্য কোনো বিষয় নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। আজকে যেমন পুরো দপ্তরের সকলকে নিয়ে বসেছি, তারা একটা প্রেজেন্টেশন রাখলো যে কার কি কাজ এবং কিভাবে কি করা হয়। একটু বুঝলাম, বোঝার চেষ্টা করলাম, পুরোটা বুঝলাম এটা তো আর বলা যাবে না। গতকাল যেমন এমএসএমই দপ্তরে একটা প্রেজেন্টেশন ছিল সমস্ত অফিসারদের সঙ্গে, সে বিষয়টাও বুঝলাম। এই বুঝতে বুঝতেই কাটাচ্ছি এখন। শুরু হয়েছে আপনার তাহলে অফিস তো তাহলে মানে ছড়িয়ে ছিটিয়ে গেছে, মানে একই জায়গা থেকে তো, মানে হ্যাঁ, 3টি জায়গায় অফিস আছে। একটি তো বিকাশ ভবন, একটি আছে হলো আমাদের হেমন্ত ভবন, যেটি বিবাদীবাগের পাশে অবস্থিত, আর একটি আছে হলো নিউ সেক্রেটারিয়েট। এই তিনটি অফিসেই নিয়ম করে যাব। শিক্ষা ভবনে আপনি গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছি। স্বর্ণালী, ময়ূক, একটা কবিতা আছে সুভাষ মুখোপাধ্যায়,
কবিতাটা হচ্ছে, যার হাত আছে তার কাজ নেই, আর যার কাজ আছে তার হাত নেই। আমাদের রাজ্যের শিক্ষার ক্ষেত্রে একটা জিনিস দেখা গেছে, যে গ্রামের স্কুল যেগুলো আছে, যে গ্রামের স্কুল সেখানে মাস্টার নেই, শহরের আর গ্রামের ছাত্র আছে। শহরের স্কুল যেখানে যাদের পয়সাপাতি আছে তারা সাধারণত সরকারি স্কুলে তারাই পড়াতে যায়। এখন এমন একটা অবস্থা হয়েছে, যাদের পয়সাপাতি নেই এমন একটা অবস্থা দাঁড়িয়ে গেছে, কিন্তু শহরের স্কুলে মানে ছাত্র নেই, তারা সিবিএসসি আইসিএসসি বেসরকারি স্কুলে পড়ছে। এক একটা স্কুলে 8 জন 10 জন 15 জন করে শিক্ষক এক্সট্রা হয়ে বসে গেছে, ছাত্র নেই। আবার গ্রামের স্কুলে ছাত্র ভর্তি, মাস্টার নেই। ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রকল্প ছিল উৎসশ্রী প্রকল্প। এই যে করুণ অবস্থা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার, আপনি শিক্ষামন্ত্রী, প্রথম দিন এসেই তো আপনাকে এইগুলো সাফ করতে হবে। এগুলো কি করবেন? দেখুন, শিক্ষা বিষয়টা, এই মন্ত্রকটা এই মুহূর্তে, আমি গতকালও বলেছি, সবচেয়ে সহজতম একটি মন্ত্র। সহজ স্কুলে কেন? নেই, কারণ হলো, মানে কারণটা কি? যে স্কুল নেই? কাউকে, পশ্চিমবঙ্গের যে কাউকে যদি বসিয়ে দেওয়া যায় এই মন্ত্রকের মাথায়, হ্যাঁ, সে চেষ্টা করলে পরেও পার্থবাবু এবং ব্রাত্যবাবু মিলে যে নিচে নামিয়ে নিয়েছে, ওর চেয়ে নিচে কেউ নামাতে পারবে না। আচ্ছা, মানে ওরা একটা লেভেল সেট করে একদম দিয়েছে। পাতালের অতলে নামিয়ে নিয়ে গেছে। এরপর যে যতটুকু করুক সেটা উঠবে, উপরের দিকে উঠবে, এর চেয়ে নিচে আর নামবে না। অতএব আমার কাজটা খুব সহজ। কি করবেন এবার? মানে এই যে ব্যাপারগুলো আছে, যেমন এই মানে বাঁকুড়া, কিছু কি পরিকল্পনা করেছেন ইনিশিয়ালি দপ্তর পাওয়ার পরে, ঘোষণা হওয়ার পরে মাথায় কিছু রয়েছে যে প্রথমে আমি স্কুলটাই আসছে বাকিগুলোর সঙ্গে? কারণ যেহেতু আমাদের স্কুল শিক্ষা নিয়ে এত কিছু চলেছে লাস্ট 15 বছর ধরে যুদ্ধ, আর যদি অনেস্টলি বলি দীপকবাবু, 15 বছর নয়, তার আগে 34 বছর ধরে যুদ্ধ চলেছে। আমরা যারা সিপিএম এর আমলে স্কুলে পড়েছি, আমাদের ক্লাস 5 এ 6 এ গিয়ে A ফর অ্যাপল B ফর বল পড়তে হয়েছে, এটা রিয়েলিটি। তো সেই জায়গা থেকে ওইখান থেকে আগে প্রশ্নটা আসছে। কিছু কি ভাবনা চিন্তা রয়েছে যে সরকারি স্কুল কিভাবে আবারও সেই উচ্চতায় পৌঁছবে? মানে আবারও নয়, মানে প্রথমবার, এর আগে কিচ্ছু নেই আর মানে তার আগে। যাদের পকেটে পয়সা আছে সেই সব বাবা মা বেসরকারি স্কুলে ছেলে মেয়েদের পড়ায়। গ্রামের কথা বলছি না, আমরা সব সরকারি স্কুলে পড়েছি, কিন্তু আমরাই ভাবছি আমার ছেলেকে পড়াবো কোনো প্রাইভেট স্কুলে, আমরা ভাবছি তো। কি কিন্তু বেসিক পরিকল্পনাটা কি? দেখো, পরিকল্পনা নিশ্চয়ই আমার কিছু আছে, এবং সেই আমার পরিকল্পনা এটা পশ্চিমবঙ্গের মানুষের উপরে চাপিয়ে দেওয়া, এটা কোনো যুক্তিসঙ্গত কাজ নয়। আমি একাই সবচেয়ে বড় পণ্ডিত আর আমি যা বুঝি সেটাই বিদ্যালয়ের ভালো করতে পারে, এটা নয়। আমরা একটা টিম। সম্মানীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি বসবো, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে পুরো টিম, আজকে আমি অফিসারদের সঙ্গে বসেছিলাম, তাদেরও আমি বলেছি আপনাদের যদি কোনো পরিকল্পনা থাকে, আপনারা ডিপার্টমেন্টটাকে আরো ভালোভাবে জানেন, আপনারা চেনেন, তো আপনাদের যদি কোনো পরিকল্পনা থাকে সেটাও আমাকে নির্দ্বিধায় জানাবেন। আমরা ক্যাবিনেটে বা যেখানে আলোচনা প্রয়োজন সেখানে আমি আলোচনা করব এবং সেভাবে করব। আমার মানে একটা প্রথম যে কাজ সেটা হলো ছাত্র এবং শিক্ষককে, যেটা শুভ্রাংশুদা বলল, তাদেরকে এক ছাতার তলায় নিয়ে আসা। অর্থাৎ দূর করা। ছাত্র আছে শিক্ষক নেই, শিক্ষক আছে ছাত্র নেই, এটা নয়, দুজনকেই একখানে নিয়ে আসা। এটা হলো আমার দুজনকে এবং ক্লাসরুমে পাঠানো, কারণ ক্লাসরুমও আছে, এমনও আছে ক্লাসরুম আছে, ছাত্র শিক্ষক কেউই নেই, সেটা তার পাশাপাশি কার্যালয় হয়ে গেছে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, মানে এটা আমি না জিজ্ঞেস করেই পারছি না, অনেকে দেখছেন এই মুহূর্তে গোটা বাংলার, যাদেরকে আমরা বলি মিনমিনে বা টুকরে গ্যাং বা চিরবির চিরবির করে যাদের বেশি, তারা অনেকে দেখছেন যে একজন ছোটবেলা থেকে সংঘ করা, শুধু তাই নয়, নিজের এলাকায় সংঘের শাখা তৈরি করা একজন মানুষ, সে শিক্ষক ছিলেন, হেডমাস্টার ছিলেন, গ্রামটা বোঝেন, গ্রামের স্কুল বোঝেন, সে হঠাৎ আমাদের সবার মাথার উপরে চলে এলো। বামপন্থী শিক্ষক, উগ্র বামপন্থী প্রফেসর, যারা স্কুলে পেনিট্রেশন করে, জেহাদি মানসিকতা, গাজওয়াতুল হিন্দের প্রাইমারি কনসেপ্ট, যেখানে রামধনুকে রংধনু বলা হচ্ছে, এই সমস্ত কিছু তো তার মানে এবার কাউন্টার ব্রেন ওয়াশিং করবে দীপক বর্মন এবং তার সরকার। এবার ব্রেন ওয়াশিং, কাউন্টার ব্রেন ওয়াশিং। আমরা ব্রেন ওয়াশ করি না, তাহলে কি করেন? আমরা
মানে মস্তিষ্ক প্রক্ষালনে বিশ্বাসী নই। আমরা ব্রেন স্টর্মিং করি। আপনাকে আমরা বলবো যে আপনি এইভাবেও ভাবুন একবার, বাচ্চাদের মানে সবচেয়ে নরম মাটি। someone, যে কাউকে, সবচেয়ে নরম মাটিদের, নরম মাটি নয়, যে কাউকে, আপনাকেও, আপনি আজকে চিৎকার করছেন, আপনি আজকে বলছেন, আর স্বর্ণালীদি আজকে বলছে যে আমরা হিন্দুরা কোথাও যদি আক্রান্ত হয় আমরা চুপ থাকবো না। ঠিক। তো এটা ব্রেনে আপনার ঢুকলো কি করে? আমরা আপনার ব্রেনে দিয়েছি যে আপনি এভাবেও ভাবুন। আপনারাই ভেবেছেন, আপনার ব্রেন আমরা ওয়াশ করিনি কি? আপনারা স্বীকার করেন আপনাদের ব্রেন আমরা ওয়াশ করেছি? কিন্তু বাচ্চাদের ব্রেন তো ওয়াশ করতে পারে। নেভার। ব্রেন ওয়াশ স্কুলে আমরা যদি ব্রেন শিক্ষকরা স্টর্মিং করব, মানে তার মাথায় আমরা সঙ্গের চিন্তাটা আবেগে ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে কোনো শিক্ষক যদি ওয়াশিং এর মধ্য দিয়ে এডুকেশন হয় না। করেছে তো এত বছর, 40 মানে কি বছর, 50 ইতিহাসটা কি পাল্টাবে? ইতিহাস বই, আমি অত না না, সত্য কথা শুধু নয়, ইতিহাস ইতিহাস নয়, বই, শুধু ইতিহাস নয়, বইটাতে প্রবলেম হবে। কারণ শুধু ইতিহাস বই নয়, আমি বলছি ছত্রে ছত্রে। আমি বলছি, আমি লাস্ট দীর্ঘদিন ধরে, হ্যাঁ নিঃসন্দেহে আপনার সঙ্গে আমার কথা হয়নি, আমার কাছে সংঘের বার্তা আসেনি, বিজেপি বার্তা আসেনি। আমার নিজেরা সচেতন নাগরিক হিসেবে, সাংবাদিক হিসেবে সিলেবাস খুলেছি, অঙ্কের বইতে দেখছি। আগে ছিল যে রামের কাছে 10টা আপেল ছিল, শ্যামলের কাছে 20টা ছিল, এবার অমলের কাছে কটা হবে? আমি দেখছি কি লেখা আছে সেখানে, যে ইমরান বলছে এতগুলো আমি আপেল খাবো, অমুক বলছে, শেখ বলছে এতগুলো খাবো, আর তাহলে আমিনার কাছে কতগুলো যাবে? তো পুরো বেসিক ন্যারেটিভ চেঞ্জ হয়ে গিয়েছে লাস্ট কয়েক বছরে। অঙ্ক, সিলেবাস কমিটি আজাদ কাশ্মীর শব্দটা কি ভয়ঙ্কর শব্দ, সেটাকে ঢুকিয়েছে। সেটা সিলেবাসের মধ্যে রয়েছে। রাম থেকে শুরু করে অঙ্ক থেকে শুরু করে ভূগোল, ইতিহাস, সব তো ছত্রে ছত্রে চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে দেখুন, সিলেবাস কখনো স্ট্যাটিক কোনো ম্যাটার নয়, এটা সমাজের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল। একটা সময় সিলেবাসে, আমি অতি সাম্প্রতিকতম একটা উদাহরণ দিই, এআই বলে কিছু ছিল না। আমরা এখন উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন জায়গায় হয়তো আজকে এআই বলে একটা চ্যাপ্টার আমাদের খুলতে হবে, এবং তার একটু উপরে গেলে পরে এআই বলে একটা সাবজেক্ট এবং এআই বলে ডিপার্টমেন্ট, সেগুলো চলছে। অথচ আমরা 15 বছর আগেও এটা নিয়ে এতটা ভাবিনি। ঠিক। তো সিলেবাসও তেমনিভাবে আপডেট হয়, সেটা রিভিউ হয়। তো প্রয়োজন ভিত্তিক আমরা শিক্ষার প্রত্যেকটি ক্ষেত্র নিয়ে ভাববো। বেঞ্চের, হাই বেঞ্চের থেকে লো বেঞ্চের ডিস্টেন্স কতটা হয়, কতটা হওয়া উচিত, মানে পরিকাঠামো, ব্যাগের ওজন কত হওয়া উচিত, তার সঙ্গে সঙ্গে আমরা এটাও ভাববো ওর কি পড়া উচিত। প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা ভাববো। আমরা এটাও ভাববো যে ক্লাসরুমের পরিমাপ কত হওয়া উচিত, কতজন ছাত্র বসা উচিত, প্রত্যেকটি বিষয় নিয়ে ভাববো। ওটা যদি আমরা ভাবি, বাচ্চাটার কি পড়া উচিত আমরা সেটা নিয়ে ভাববো না? আমরা নিশ্চয়ই ভাববো। কিন্তু আপনারা এরকম যেন না বলতে যান যে সব পরিবর্তন হয়ে গেল, সব কিছু হয়ে গেল, কিচ্ছু না। আর দাদা যেটা বলছিল, ইতিহাস পরিবর্তন হবে কেন? ইতিহাস পরিবর্তন হয় না, ইতিহাস ঘটে গেছে। আমরা সঠিক ইতিহাসটা জানানোর চেষ্টা করব। ইতিহাস আমরা পরিবর্তন করতে চাই না, ইতিহাস কেউ পরিবর্তন করতে পারে না। সংযোজন, বিয়োজন, আমি এটা পড়বো, এটা এবারে কি পড়বো না। আছে, ইতিহাসগুলোকে বিকৃত করেছে। বিকৃতি সবসময় ভয়ঙ্কর। স্বাধীনতার কথা কি জানবে বাংলার মুর্শিদাবাদ মালদার ছেলেমেয়েরা? দেখুন, কার কথা সিঙ্গুরে জানবে আর সিং কার পার্থ কথা চট্টোপাধ্যায়ের জানবে কথা না জেনেছি, সেটা আমি তাই আজকের বলছি। দিনে এখানে বসে আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি সব বিষয়ের এক্সপার্ট না। আমার একটা বিষয় ছিল, ইজি পিচ বললেন প্রথমে, তারপর আপনি বলগুলো কিন্তু প্রত্যেকটা না। ভিভিএস লক্ষ্মণের মতন জাস্ট ডট আমি করছেন। ভাবছি এটা কি একটা বিশেষ সাবধানতা, নাকি প্রথম দিনই করে বিতর্কে জড়াবো না, যা করার আমার মধ্যে মাথায় সেট রয়েছে আমি সেটা করে দেব, এটা না, না, কোনটার মধ্যে সেরকম কিছু ফেলবো? নয়। আমাদের একটা বিশেষজ্ঞ কমিটি হবে বা থাকবে, সেই কমিটি ঠিক করবে, না, সেটা কি সেই পুরনো লোকেদের নিয়ে থাকবে? হ্যাঁ, পুরনো লোকেদের নিয়ে থাকবে, মানে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বুঝলাম না, ঘনিষ্ঠ। যারা অনেক আগে জন্মেছে তারা পুরনো। না না না, মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে ভনভন করতেন যারা সিলেবাস মানে কমিটিতে যারা ছিলেন। সেই সব সচিবরা যারা সিলেবাস করতে হবে, তারা কারা? সরকার, মোদ্দা কথা হচ্ছে আগের দেখুন, সরকারের আমি জানি লোকজন। না। আমার সেগুলো অত জানবার দরকার নেই।
এবারে বিশেষজ্ঞ বলতে যারা বোঝায় তাদেরকেই, আমার দপ্তর তাদের নিয়োগ করবে, এটাই হেডলাইন। আমার দপ্তর তাদের নিয়োগ করবে, নিয়োগ করবার পরে তারা ঠিক করবে, সেই বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে। তারপরে আমাদের যে কমিটির অ্যাপ্রুভাল ক্ষমতা আছে তারা যদি অ্যাপ্রুভ করে সেই বিষয়গুলো ছাপিয়ে বাচ্চাদের দেওয়া হবে। আচ্ছা, এটা তো গেল শিক্ষা দপ্তর। মানে আমি বুঝতে পারছি দীপক বর্মন একটা সময়, আমি দর্শকদের বলছি, যখন তিনি বিরোধী নেতা ছিলেন, এমএলএ ছিলেন, দীপক বর্মনের স্ট্রাইকিং রেট ছিল বীরেন্দ্র সেহবাগের মতন। দীপক বর্মন এখন 3টে মাঠে, মানে ভাবুন, আপনাকে ইডেন থেকে লর্ডসে যেতে হচ্ছে, লর্ডস থেকে চিন্নাস্বামীতে যেতে হচ্ছে, এবং সে কারণে ভিভিএস লক্ষ্মণের মতন খুব সাবধানী স্ট্রোক নিচ্ছেন এক একটা করে। এবার আসি দ্বিতীয়টাতে। মানে আগে যখন বিরোধী ছিলেন তখন কিছু রেয়াত করতেন না, চালিয়ে খেলতেন, তুলে ব্যাট করতেন। আর এখন সরকারে এসে এখন দীপক বর্মনের সামনেটা বর্ম রেখে দিয়েছে। আমরাও সেকেন্ড বলটা দেবো এবার ইডেন গার্ডেনের পরে লর্ডসে, যেটা আরো গুরুত্বপূর্ণ প্রেস্টিজিয়াস ডিপার্টমেন্ট। কিন্তু তার মধ্যেও যে পরিমাণ করাপশন হয়েছে, কেন্দ্রের বাড়ির টাকা রাজ্যে ঢোকেনি, আবাস যা হয়েছে সব বাংলার বাড়ির নামে হয়েছে, এবং সবচেয়ে বড় কথা, শহরে যে সমস্ত মানে প্রচুর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এরকম অনেক অ্যাপার্টমেন্টস হয়েছে, কোঅপারেটিভ হয়েছে, যেগুলো হওয়ারই কথা না, একদম জলা জমির মধ্যে হয়েছে, বেআইনি কয়েক হাজার আবাসন যেগুলো কেউ নেয়নি, এখন অব্দি পড়ে আছে। মানে শহুরের ক্ষেত্রে বেআইনি নির্মাণ, গ্রামের ক্ষেত্রে ছাদ চুরি, মানে নামও চুরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টাকা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমার নামে। সিরিয়াসলি মনে হচ্ছে নিশ্চয়ই যিনি সিলেক্ট করেছেন আপনাদের যারা কমিটি, তারা নিশ্চয়ই জানেন যে দীপক বর্মন খুব ভালো কাচাকুচিটা করতে পারে, তাই যেখানে যেখানে কালির দাগ রয়েছে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, সাফ করো। কি বলবেন পরের দপ্তর নিয়ে? আমার কাছে ইতিমধ্যেই বেশ কিছু খবরাখবর এসেছে যে আমরা আবাসন পেয়েছি, আবাসনে থাকছি, কিন্তু আবাসন আমার নামে রেজিস্ট্রি হয়নি। আচ্ছা, আমরা অনেক আগে টাকা দিয়েছি, কিন্তু আবাসন এখনো আমরা হাতে পাইনি। সরকারি আবাসন, সরকারি সব নয়, বেসরকারি কিছু বেসরকারি কিছু প্রমোটার আছে, সেই বিষয়গুলো এরকম আসছে। আমার আবাসনটা সরকারি আবাসনের ক্ষেত্রে বা কোনো কোম্পানির আবাসনের ক্ষেত্রে আমার আবাসনটা ঠিক করবার কথা, দীর্ঘদিন যাবৎ ঠিক করবার প্রক্রিয়াটা চলছে, মেরামত চলছে, কিন্তু এখনো ওটা ঠিক হচ্ছে না, 1 বছর হয়ে গেল। আরো বিভিন্ন ধরনের অভিযোগ, এটা তো বাস্তব। মানে কলকাতা শহরের মতন, এই যে শুভ্রাংশুদা বলছিল দুর্গাপুর, শিলিগুড়ি, এরকম অনেক শহর রয়েছে যেখানে ধরুন টাকা নিয়েছে প্রমোটাররা, 5 বছর 6 বছর হয়ে গেছে, ফ্ল্যাট দেয়নি, যদিও রেরার নিয়ম আছে দিয়ে দিতে হবে, তারপরেও হয়নি। এই জিনিসটা আপনাদেরও নিশ্চয়ই অনেক মানুষ দেখছে, তারা আপনার দিকে তাকিয়ে আছে। আমি আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই, যারা টাকা দিয়েছেন, আবাসন পেয়েছেন, আবাসন পাননি, আপনাদের যত রকমের সমস্যা রয়েছে বা জটিলতা রয়েছে, সব কিছুর দিকে আমার মন্ত্রক নজর দেবে এবং প্রত্যেকটা ব্যক্তিকে, দোষীকে আইনের কাঠামোর মধ্যে নিয়ে এসে প্রতিবিধান করা হবে। এই আবাসন যে জায়গাটা আছে, 4 তলা নির্মাণের জায়গা আছে, হট করে দেখা গেল 6 তলা হয়ে গেল, 2 তলা লোকাল কাউন্সিলরের জন্য রাখা থাকে। বহু টাকা আবাসনে, কোটি কোটি টাকা, সব তো নামই হয়ে গেছে স্কয়ার ফুটের টাকা। মানে আবাসন এমন একটা জায়গা, আপনি যেখান থেকে এসছেন সেখানের মানুষদের সমস্ত আয়টা যদি ধরা যায়, তার থেকে বেশি এক একটা কাউন্সিলরের টাকা এখানে ওই আবাসন থেকে হয়েছে। এ তো আপনার মতো মানুষ যে জীবনে ওইসবগুলো ছুঁয়েও দেখেনি, তারপর তো মুশকিল। এই কোটি কোটি টাকা কি করবেন? আপনার সামনে আমরা লোক টাকা তুলছি। দেখুন, এক সময় খুব সিনেমা দেখতাম আর কি, না তো সিংহমের একটা ডায়লগ ছিল, আমার খুব মনে পড়ছে আজকে। সিনেমা দেখার সময় হয়, মেরে জরুরত হ্যায় কম ইসলিয়ে মুঝমে আয় দম। আমার প্রয়োজন খুব সামান্য, এবং যেটুকু আমার প্রয়োজন সেটুকু আমি রোজগার করতে পারি, আমার বিশেষ কিচ্ছু প্রয়োজন আপনার নেই। কথা এবং যার জন্য কি আছে, আমার ওই দমটা আছে ওকে গিয়ে বলবার, তোমার এই 2 তলাটা এবারে বুলডোজার দিয়ে ভেঙে ফেলার সময় হয়েছে। অনেক না, আপনাকে যদি এরকম কলকাতা নিউ টাউনের মতন একটা জায়গায় এত বড় একটা আবাসন দিয়ে দিতে চাই না, আমি ভাঙার জন্য আসিনি, আমি গড়ার জন্য এসেছি। আমার বক্তব্য, আইনের পরিকাঠামোয় আমি প্রত্যেককে নিয়ে আসবো।
তুমি যেই হোক, কঠিন কাজ কিন্তু নিঃসন্দেহে কঠিন। কঠিন না হলে আমরা কেন? দুর্নীতি পরতে এতই পরতে যদি সহজ হতো তাহলে তো থেকেই যেত মমতা ব্যানার্জি। কঠিন বলেই আমাদের বেঁচেছে। মানে চ্যালেঞ্জ আপনি বলছেন আমরা zero নিতে tolerance in পারছি আবাসন বলেই না ডিপার্টমেন্ট আমাদের করবেন। দিয়েছে মানুষ দায়িত্ব। দীপক দা, জিরো টলারেন্স ইন হাউজিং ডিপার্টমেন্ট এটা করতে পারবেন? নট অনলি ইন হাউজিং, এভরিওয়্যার। আপনাকে হয়তো নিউ টাউনে একটা গোটা হাউজিং কমপ্লেক্স গিফট করে বলতে পারে। নিঃসন্দেহে। না, এটা কিন্তু একটা বড়, মারাত্মক এটা কথা কিন্তু বললো। বড় খবর। মানে উনি বলছেন যে শুধুমাত্র আবাসন নয়, প্রত্যেকটা ক্ষেত্রে হয়তো মানে 3 নম্বর বল এমএসএমই ডিপার্টমেন্ট সবচেয়ে বেশি যেখানে- টাকা যেখানে। মানে আপনার হাতে যেগুলো আছে বুঝতে পারছেন তো কি ডেঞ্জারাস জিনিস, সামলাবেন কি করে? আর না ডেঞ্জারাস জিনিস শুধু নয়, আপনার জুতোটা স্পাইকিং শু পরতে হবে, যে কোনো মুহূর্তে পিছলে যেতে পারে কিন্তু। কোনো অসুবিধা নেই, আমার পিছলানোর চান্স নেই। হতে পারে আমি হোঁচট খেয়ে পড়তে পারি, পিছলে যাব না। ওই প্রমোটাররা বলবে মন্ত্রীমশাই হাতে তেল নিয়ে এমনি এমনি করবে, কি করবেন তখন? সামলাতে দেখুন, পারবেন তো? হ্যাঁ, আমি ইতিমধ্যে আমার পুরনো নম্বরটাই আমার কাছে আছে। প্রত্যেককে আমি হোয়াটসঅ্যাপে যারা মেসেজ করেছে তাদের আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি, প্রত্যেককে নিজে হাতে। এই নম্বরটাই আমি রাখতে চাই। গতকালও আমি বলেছি সাংবাদিকদের সামনে, অকারণ ফোন করবেন না। তবুও প্রচুর ফোন করে যাচ্ছে, 100-র উপরে ফোন মানে মিস কল হয়ে গেছে আজকে সকাল থেকে, এখন ধরেওছি প্রচুর। তো যারা ওই যে বেশ কিছু মেসেজ আমি দেখলাম যে খুব অধিক প্রশংসা মেসেজ বারবার আসছে, আমি তাদের বিভিন্ন জনকে এখনো পর্যন্ত 25-30 জনকে আমি ব্লক করে দিয়েছি। ব্লক করে দিয়েছেন। ব্লক করে দিয়েছি। তার মানে এটা বেশি তেল আমার একদম পছন্দ না। অল্প তেলে না, তার মানে আমি বুঝতে পারছি পিছলে আপনি যাবেন না। আপনি বলছেন যে তেলও পছন্দ নয়, পিছলেও যাব না, আমার চাহিদাও খুব কম। তো অতএব এই ধরনের ডায়লগ শুনলে আমার মনে হয় কি যারা আপনার সঙ্গে চলবেন তারা বরঞ্চ ভাবতে শুরু করবেন যে তারাও সেক্ষেত্রে কিছু এদিক ওদিক করার জায়গা পাবে না। মানে আপনার সঙ্গে যারা চলবেন তাদের বরঞ্চ একটুখানি তারা নিশ্চয়ই, দেখুন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যারা চাকরি পায়, যারা সিস্টেমটাকে চালায়, যারা কাজ করে, তারা কিন্তু ওই ঘুষ নেব ঘুষ পাবো বলে কাজে ঢোকে না। তারা মাইনাটাকে লক্ষ্য রেখেই কাজে ঢোকে, কাজের পরিবেশ পায় না। আর তারপরে হয়তো তাকে কিছু চাপও থাকে, চুরি করবার একটা সুযোগ দিয়ে দেওয়া হয়, সেটা তাকে চুরি করতে হয়তো শিখিয়ে দেয়। মানে কেউ চোর হয়ে সিস্টেমে ঢোকে না, সিস্টেমে ঢুকে একদমই না, চোর হয়। একদমই না। হ্যাঁ, আজকে দেখুন একটা আমরা পড়েছিলাম, আমি পড়িয়েছিলাম সেখানে বিশপস ক্যান্ডেলস্টিক্স, সেখানে একটা জায়গায় আছে ক্যান্ডেলস্টিকটা একজন চোরের সামনে, চোরটা ঘুমিয়েছে, ও টেবিলের উপর রেখেছে, চোরটা রাতে নিয়ে পালিয়েছে। বিশপ নিজে বলছে যে এর জন্য চোরটাকে দায়ী করা যাবে না, আমি ওখানে রেখে তাকে প্রলুব্ধ করেছি, এটাও আমার একটা দোষ, এটা একটা অপরাধ। তো তার সামনে প্রলোভন সবাই জয় করবে, সমানভাবে করবে, এটাও তো হয় না। আর আমরা সেই- মানুষ। আমি জাস্ট একটা জিনিস বলি, মানে সেই জন্যই না আমি বলছি যে আপনার হাতে কিন্তু, যেটা শুরুতে ময়ূখ খানিকটা বলছিল যে নরম মাটি, অর্থাৎ আপনার হাতে কিন্তু ওই বেসিক মানুষ তৈরি করার একটা আপনার হাতে যন্ত্র বা প্ল্যাটফর্ম রয়েছে। এই যে আমি লোভ সংবরণ করব নাকি আমি কোথায় প্রলোভন দেব, কোথায় আমি এই মানে আমাদের না নিম্ন সিস্টেমে বুনিয়াদী orientation, একদম একটা আমাদের বাচ্চার সিস্টেমে orientation তৈরি করে দিয়ে সিস্টেমে কিন্তু মানে বাচ্চা না শুরু থেকেই একদম করাপ্টেড, মানে সে দেখেই বাবাকে দেখে মাকে দেখে নিজের স্কুলে সরকারকে দেখে দেখে, টিচারকে সরকারকে দেখে। দেখে চারপাশ দেখে বড় হচ্ছে। আপনি সেরকম নরম মাটি, মানে আমার খুব স্পেসিফিক্যালি বলতে হবে ভবিষ্যতে পশ্চিমবঙ্গের বাঙালিদের আপনারা তৈরি করবেন, আপনি তৈরি করবেন। দেখুন একটা বিষয়, করোনার সময়, এটা আমি আগেও বলেছিলাম, করোনার সময় আমাদের আগে একটা কথা বারবারই শুনতে হতো, সরকারি স্কুলে পড়া হয় না, সরকারি স্কুলে ঠিক। পড়া হয় না, টিউশনিতেই পড়ানো হয়। করোনার সময় যখন স্কুল বন্ধ হয়ে গেল, অল্প দিনের মধ্যে একটা হাহাকার শুরু হলো যে স্কুলগুলো না থাকলে বাচ্চাগুলো কি করবে। তারপরে তখন বুঝলো
গার্জিয়ানরা বুঝলো যে স্কুলটার প্রয়োজন আছে। তারপর কি আছে যে একটা ছেলে একটা মেয়ে পড়াশোনা করে সে সব সময় পণ্ডিত হবে, সব সময় চাকরি করবে, সব সময় অনেক বড় কিছু করবে, এটা হয় নাকি? একটা বাচ্চা 40 মিনিট আরেকজনের পাশে কিভাবে নীরবে সুন্দর করে বসে থাকতে হবে, ঠিক। এই ট্রেনিংটা কোথায় হবে? ঠিক। ক্লাসরুমে ছাড়া হবে না, ও কিচ্ছু জানে না, ও কথাও জানে না, ক্লাসরুমটাই তো নেই। কিন্তু ওকে ওই জায়গাটায় আনতে হবে, ওকে বুঝতে হবে, ও ওখানেই শিখবে যে 40 মিনিট এখানে পাশে বসে থাকতে হয়, একদম। এটা সহবত। সহবত। 50টি বাচ্চা আছে, কি করে তাদের সঙ্গে মিশতে হবে, সামাজিক মানুষ হয়ে উঠবে। আজকে মিড ডে মিল খাবে, মিড ডে মিলের লাইনে দাঁড়াতে হবে। এই লাইনে দাঁড়ানো যদি আমরা শিখে যাই, আমার তো মনে হয় যে সমাজের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। ডিসিপ্লিনটা। হ্যাঁ, মানে আমরা আমি- যখনই ট্রাফিকে দাঁড়াই, ডান পাশ বাম পাশ করে আগে যাওয়ার একটা প্রচন্ড চেষ্টা, যেন আমারও জীবন থাকে, যুদ্ধে এগিয়ে ডবল গেল। লাইন ট্রিপল লাইন। হ্যাঁ, তো তার ফলে কি হয়, যখন আপনাদের সিঙ্গেল ওয়ে ওয়ান ওয়ে পথ আপনারা বুঝতে পারেন না, কিন্তু যখনই আপনি ডবল ওয়ে পথে যাবেন, এদিক দিয়েও গাড়ি আসছে, এদিক দিয়েও গাড়ি আসছে, ওখানে একটা গাড়ি নষ্ট হয়েছে, এ পাশ দিয়ে ঢুকিয়েছে, অকারণ আপনার 1 ঘন্টা জামে দাঁড়িয়ে থাকতে হবে ওটাকে ঠিক করার বুনিয়াদী জন্য। শিক্ষাটা ওখান থেকে শুরু হচ্ছে। এটা একদম। এটাও কিন্তু একদম সেই মানসিকতা তো তৈরি সেই হয় স্কুলে। শিক্ষাটাও তো স্কুল দেয়, তাকে শুধু পড়াতে হবে এটা নয়, সে সেখানে গিয়ে খেলবে, তার শরীর সুগঠিত হবে, পেশি সুগঠিত হবে, তো সেটাও সেখানে করতে হবে। তো স্কুলের প্রয়োজন আছে, স্কুল থাকবে, এবং স্কুলকে আমরা শুধু রাখবো না, সেটাকে আমরা সচল রাখবো। স্কুলে ছেলে যাবে তো, নিশ্চিত সব যাবে। বেসরকারি স্কুল হয়ে যাচ্ছে শহরে। তো মানে আমি যে কথাটা আগেও বলেছি এখনো বলছি, যার পকেটে, যে বাবা মার পকেটে পয়সা আছে, তারা বলছে বেসরকারি স্কুলে পড়াবো। মানে কিন্তু অনেস্টলি যদি বলতে হয়, তাহলে সরকারি ইংরেজি মাধ্যম স্কুল আমরা কতগুলো পাবো, এটা একটা প্রশ্ন সাধারণ মানুষের, আমাদের শুধুমাত্র নয়। যদি সরকারি স্কুলে পড়াশোনার মান সেই জায়গায় পৌঁছয়, আমরা যদি কিছু সংখ্যক সরকারি ভালো স্কুল ইংলিশ মিডিয়াম পাই, তাহলে বোধহয় আমার মনে হয় ফেলে আসা ছেলেবেলার মতো খানিকটা ভালো ভালো পরিবারের থেকেও লোকজনেরা সরকারি স্কুলে আবারও ফিরে আসবে। দেখুন, মাধ্যমটা নিয়ে সেরকম বিশেষ আমি ভাবিত নই, সেই ইংরেজি মাধ্যম না বাংলা মাধ্যম না হিন্দি মাধ্যম, সেটা নিয়ে খুব বেশি মাথা ব্যথা আমার নেই। তবে এটা সিদ্ধান্ত আমার নয়, এটা বিশেষজ্ঞ কমিটি থাকবে, সেই কমিটি সিদ্ধান্ত নেবে, হ্যাঁ, এবং তাদের সিদ্ধান্তের সঙ্গে আমি সহমত পোষণ করব কি করব না, বা আমাদের আরও যারা টিম থাকবে তারা করবে কিনা সেটা আলাদা ব্যাপার। কিন্তু মাধ্যমটা বিষয় নয়, মাধ্যম আপনি যে মাধ্যমে শিখুন, কিন্তু শেখাটা গুরুত্বপূর্ণ, শেখাটা গুরুত্বপূর্ণ। আবার বিবেকানন্দের কথায় যদি আসি, যে আমরা তাদেরকে কিছু তৈরি করি না, তার ভিতরে যে সুপ্ত প্রতিভা থাকে, সেই প্রতিভার পরিস্ফুটন ঘটানোই আমাদের লক্ষ্য, শিক্ষকের লক্ষ্য। ঠিক। আর লাস্ট একটা তেতো প্রশ্ন করবো বা শেষের দিকে, যে আপনি যেখানে শেষ করলেন যে শিক্ষকের লক্ষ্য, এই প্রাইমারি শিক্ষা এবং তার সঙ্গে স্কুল শিক্ষা, প্রচুর ছেলেমেয়েরা আর কি শিক্ষক হয়ে রাস্তায় বসে, শিক্ষক হতে চেয়ে রাস্তায় বসে, নিয়োগ দুর্নীতি ভেতর থেকে ক্যান্সারের মতো ছারখার করে দিয়েছে গোটা ডিপার্টমেন্টকে, মানুষের আস্থাকে, শিক্ষকের প্রতি ছাত্রের ভরসা বা নজর, ছাত্রের প্রতি, ছাত্রের শিক্ষকের প্রতি ছাত্রের রেসপেক্ট, শ্রদ্ধা সব বরবাদ হয়ে গিয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা কঠিন প্রশ্ন, শিক্ষক রিক্রুটমেন্টটা কি হবে? শিক্ষক রিক্রুটমেন্ট যথাযথ হবে, হবে তো 100%, মানে যা দরকার তাই হবে। গ্রামের স্কুলে মাস্টার থাকবে, 100% থাকবে। মানে সব শহরের স্কুলে চলে এলো, না না, নিজের ছেলেকে মাস্টার নিজের ছেলেকে বেসরকারি স্কুলে দিয়ে শহরের স্কুলে পড়াবে, চলে এসছে গ্রাম থেকে, অযোধ্যা পাহাড় থেকে পুরুলিয়ায় চলে এসছে, পুরুলিয়ার স্কুলের ছেলেকে পড়াবে নিজের, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের ছেলেরা পড়তে পারে না, তার কারণ মাস্টার নাই। দেখুন, অতি সম্প্রতি আমি বিধায়ক হওয়ার পরে একটি শিক্ষক সংগঠনের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে গিয়েছিলাম। তাদের সামনে আমার অনুরোধ একটাই ছিল, যে আপনি যদি আপনার স্কুলে আপনার ছেলে মেয়েকে পড়াতে পারেন, এই কনফিডেন্স যদি আপনার থাকে, তাহলেই আপনি শিক্ষক হিসেবে সফল বলে নিজেকে দাবি করতে। ঠিক। এবং চিকিৎসকের ক্ষেত্রেও
সরকারি চিকিৎসক বেসরকারি হাসপাতালে চলে যাচ্ছে। না, চিকিৎসা বিষয়টা আমার কাছে সম্পূর্ণ অজানা। তো আজকে আমাদের কিছু নয়, শিক্ষককে ছাত্রকে একত্র নিয়ে আসতে হবে। তার জন্য আমাদের কিছু দায়িত্ব আছে, আমরা দায়িত্ব এড়িয়ে যেতে পারি না। আমার মন্ত্রক দায়িত্ব এড়াতে পারে না। আজকে ছাত্র আছে শিক্ষক নেই, শিক্ষক আছে ছাত্র নেই, তার জন্য আমার মন্ত্রক দায়ী। ঠিক। কে মন্ত্রী ছিল, কোন সরকার ছিল সেটা আমি বলছি না, যেই থাকুক আপনাকে ময়লা পরিষ্কার করতে হবে, দায়িত্ব আমার, এবং সেটা আমরা করব। তার জন্য কিছু তেতো সিদ্ধান্ত নিতে হলে নিতে হবে, কিছু ভালো সিদ্ধান্ত নিতে হলে নিতে হবে। আমাদের ইনকামমেন্ট, আমাদের উপভোক্তা ছাত্র, আমাদের উপভোক্তা শিক্ষক নয়। ঠিক। আমি আজকে এটা শিক্ষামন্ত্রী হিসেবে আপনার সামনে বলে যাচ্ছি, আপনার উপভোক্তা ছাত্র, আমার উপভোক্তা ছাত্র, আমার উপভোক্তা শিক্ষক নয়। স্টুডেন্ট ফার্স্ট, নো কম্প্রোমাইজ। স্টুডেন্ট ফার্স্ট, নো কম্প্রোমাইজ। আজকে শিক্ষকদের সমস্ত সুবিধা অসুবিধা দেখবার দায়িত্ব আমাদের। তো বাচ্চাগুলো তো ছেলে মেয়ে আসতেই পারছে না ওদের স্কুলে। সমস্ত রকমের সুবিধা অসুবিধা দেখবার দায়িত্ব আমাদের। কিন্তু আমাদের সমাজকে, আমি শিক্ষক, আমাকে এটাও বুঝতে হবে, আমি যা চাইবো তা পাবো না। প্রত্যেক শিক্ষক আমার বাড়ির পাশের স্কুলটি আমার চাই, আমি সেখান থেকেই করব, এটা হবে না। এটা চাকুরির শর্তে নেই, ঠিক। ঠিক। এটা চাকুরির শর্তে নেই। আমি এবং হাত জোর করে তাদের বলবো, আমায় মাফ করবেন। এবং সেটা যেনতেন প্রকারণও, আমি ট্রান্সফারটা চাই মানে যেনতেন প্রকারণ, এবং সেখান থেকে শুরু হয় সমস্ত পেছনের দরজা এতে দিয়ে যদি আমাদের আইনের কারসাজি। মধ্যে কোথাও যদি গলদ থাকে, কোথাও যদি তার ফাঁক থাকে, সে ফাঁকও বন্ধ করতে হবে, সেটাও আমাদের দায়িত্ব। কিন্তু পরিশেষে একটাই বিষয় আছে, প্রত্যেকটি ছাত্রের শিক্ষার অধিকারকে মর্যাদা দেওয়া এবং তা পূর্ণ করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের এই সরকারের। এবং সেই সরকারের পক্ষ থেকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের পক্ষ থেকে আমি শ্রী দীপক বর্মন বলছি, সে দায়িত্ব আমরা পূর্ণ করব। কয়েক দশক আগে থেকে রাইট টু এডুকেশন আমাদের সোনার পাথরবাটি হয়ে আছে। অবশেষে 2026 থেকে কি চাকা ঘুরবে? আমরা শুনেই এলাম রাইট টু চাকা এডুকেশন, বন্ধ হয়ে গেছে, স্কুল এটা আমি চলে বলবো হাম, না, রুকনে চাকা সে না রুকে চলছে। হাম, সাথ দেখুন, সাথ চলে হাম। একটা জায়গায় খুব বিশাল মাপের দুর্নীতি হয়েছে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, গ্রাউন্ড লেভেলে আমাদের যে শিক্ষক মহাশয়রা আছেন, তারা কিন্তু প্রাণপাত করে, তারা কিন্তু প্রতিদিন কেউ 50 কিলোমিটার, কেউ 100 কিলোমিটার ছুটে, কেউ বা বাড়ির পাশে পেয়ে তারা কিন্তু স্কুলে যাচ্ছেন, এবং তারাই কিন্তু আজকে সিস্টেমটাকে পুরো সচল রেখেছেন। আরেকটা জিনিস আমার যে কর্মীরা আছে দপ্তরে যারা কাজ করে, তারা কিন্তু প্রতি মুহূর্তে সেই গরমের মধ্যে কাজ করে, শুধু ওটা কিন্তু সেন্ট্রাল এসি করা অফিস নয়। দীপক দা, শুধু তাই কেন, সেখানে তারা কাজ বিএলও করে, যারা আমাদের এই বিএলওর কাজ সিস্টেমটাকে, করেছে, পরীক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ তারা বিএলওর সচল কাজটাও তো রেখেছেন। পুরো আপনাদের শিক্ষকরা করলো। কেন্দ্রের সঙ্গে এসআইআর এর একটা কাজও মৌ শিক্ষকরাই হয়েছে। করেছে, অনেক দায়িত্ব পালন অবশ্যই। করেছে। কেন্দ্রের সঙ্গে একটা মৌ হয়েছে শিক্ষক, আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা। সেখানে প্রধানমন্ত্রী শ্রী যেটা আছে সেটা শুরু হয়েছে, PMC, হ্যাঁ। পিএমসি। কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে, আমি বিভিন্ন স্কুলগুলো দেখছিলাম, যেগুলো পরিকাঠামো খুব ভালো সেগুলোই পিএমসির সঙ্গে যুক্ত হয়েছে। যেগুলো ভালো পরিকাঠামো নেই, যেমন আমি বাঁকুড়ার একটা স্কুল বলছি, কমলপুর হাই স্কুল, পিএমসিতে যুক্ত হয়েছে, কিন্তু ওটা ভালো পরিকাঠামো, কিন্তু সব স্কুল তো যুক্ত হচ্ছে না। এটা কি করা যায়? দেখুন, পিএমসি প্রজেক্টটা কিছু স্কুলের জন্য, এক একটা ব্লকে একটা প্রাইমারি স্কুল, একটা হাই স্কুল থাকবে, সমস্ত স্কুল পিএমসিতে নয়। এটা একটা প্রজেক্ট কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে, ঠিক আছে? সেখানে সব স্কুল যাবে না। পিএমসি নয় বলে বাকি স্কুলগুলোর পরিকাঠামো নেই বা পরিকাঠামো হবে না, এটা নয়। হবে। যেটুকু পরিকাঠামো কম আছে সেটা আমাদের তৈরি করতে হবে, আমাদের দায়িত্ব নিতে হবে। আমাদের সৌভাগ্য যে কিছু স্কুলের দায়িত্ব কেন্দ্রীয় সরকার নিয়ে নিচ্ছে, আমাদের তো কিছুটা বোঝা লাঘব হলো, বাকিটা তো আমাদের করতে হবে। এই সুবিধা সবই এতদিন তো ওনারা ছিল না। করবে, তো আমাদের কি দায়িত্ব?
এতদিন এই সুবিধা আর ছিল না। ওনারাই যদি সব করে তাহলে আমি তো নাই, আমারও তো থাকতে হবে। বেশ, কিন্তু একটা আমি যেটা বললাম যে মানে নিয়োগের বিষয়টা নিয়ে লাস্ট একটা আশ্বাস আমি জানি এই মুহূর্তে প্রচুর যারা চাকরি প্রার্থী, যারা চাকরি হারিয়েছেন, তারা অনেকে খুব মন দিয়ে আপনার ইন্টারভিউ দেখছেন কিছু কিছু কথা শোনার জন্য। যেখানে দুর্নীতি হয়েছে সেই সমস্ত ফাইল কি খোলা হবে? এক, টেট যেভাবে যে জায়গাতে গিয়ে আটকে গেছে সেই ফাইল কি খোলা হবে? 2 এবং 3, যারা অপেক্ষা করে রয়েছেন, ঝুলে রয়েছেন, তাদের ভবিষ্যৎ সম্পর্কে আপনি কিছু ভাববেন কিনা? তারা প্রত্যেকে কিন্তু এই ক্লাস 10 পর্যন্ত প্রাইমারি শিক্ষকের জন্য দাবিদার হয়ে তারা রাস্তায় বসে রয়েছেন, তাদের জন্য কিছু ভাববেন কিনা? দেখুন, এই মুহূর্তে এই বিষয় নিয়ে আমি বা আমাদের সরকারের বিশেষ কিছু করবার জায়গা আছে বলে অন্ততপক্ষে আমি মনে করি না। কারণ প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে নির্ণয় করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। আমাদের কোনো জায়গাই নেই সর্বোচ্চ আদালতকে বাইপাস করে বা তাদের অমান্য করে অন্য কিছু করা। সর্বোচ্চ আদালত যে সমস্ত বিষয়গুলো ইতিমধ্যে আদেশ নির্দেশ দিয়েছে সেই মোতাবেক, এবং যে কাজগুলো হয়ে আছে সেই মোতাবেক, এবং ভবিষ্যতে আরও যদি কোনো আদেশ নির্দেশ দেয় সেই মোতাবেক আমাদের চলতে হবে, এটা নিশ্চিত। একদম। আর যদি কোর্টের ইন্টারভেনশন না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা নিশ্চিতভাবে একদম স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে সমস্ত কিছু। বেশ, অর্থাৎ এই আজকের যে আড্ডাটা স্বর্ণালী, শুভ্রাংশু, মূলত অনেকের জন্য কিন্তু অনেক রিলিফের মতন কাজ করবে। আমার দারুণ লাগলো একটা জিনিস, উপভোক্তা ছাত্র হবে। একদম। মানে প্রথম কেউ ইউজ করলো। একদম স্কুলে মানে এটা অনেকে ভুলে যায় যে কার জন্য কে, মুরগি আগে না ডিম আগে। হ্যাঁ, ছাত্রই না ছাত্র থাকলে আগে। আর জমিটার কি দরকার, স্কুল বাড়িটার কি স্কুলেরই কি দরকার, দরকার আর কি সিস্টেমের কি একদম। দরকার? আমাদের আজকের এই রাজনীতির সামদাম দণ্ডভেদ আপনাদের যদি ভালো লাগে আপনারা প্লিজ কমেন্ট করুন এবং জানান যে শিক্ষামন্ত্রীর থেকে আর কি কি জানতে চান আপনারা। প্রয়োজনে আমরা টেলিফোন লাইনও অন করব এরপরে। একদম। আপাতত একটা ছোট্ট বিরতির পর আমরা ফিরে আসছি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH